একদিন হঠাৎ পৃথিবীর মাটি ফেটে বিষাক্ত এক ধোঁয়া বের হতে শুরু করে এবং সে ধোঁয়া এতটাই বিষাক্ত হয়ে যায় সেখানে কেউ শ্বাস নিলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। যদি এমন একটা পরিস্থিতি চলে আসে তাহলে মানুষ কি সার্ভাইভ করে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে? এই সব কিছুই দেখবো 2018 সালে মুক্তি পাওয়া একটা সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভিতে, যার নাম এ ব্রেথ অ্যাওয়ে। তো আর দেরি নয়, শুরু করা যাক। শুরুতে আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই যেখানে তার মায়ের গর্ভে ছিল। এরপর আমরা প্লেনে বসে থাকা ম্যাথিউ নামের এক ব্যক্তিকে দেখি, আর এতক্ষণ সেই ছোট বাচ্চাকে ম্যাথিউ স্বপ্নে দেখেছিল। ম্যাথিউ বেশ দীর্ঘ সফরের পরে কানাডা থেকে ফ্রান্সে ল্যান্ড করে। সে বিমান থেকে নেমেই তার মেয়ে সারাকে কল করে। সে তার মেয়েকে বলে সে খুব দ্রুত তার কাছে পৌঁছাচ্ছে। তারপর ম্যাথিউ নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, যেখানে তার মেয়ে সারা তাকে ওয়াকি টকিতে কল করে বলে তার মা অ্যানা এখন অনলাইনে ক্লাস করাচ্ছে, তাই সারা তার বাবাকে সে ফ্ল্যাটে যেতে বলে। এরপর ম্যাথিউ বিনা দেরি করে তার ব্যাগের মধ্যে থেকে একটা বক্স বের করে এবং সে সারা এবং তার ওয়াইফের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় তার সাথে বেল কাসেম নামের এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, যে কিনা ফুসফুসের রোগী, যার ফলে তার থেকে শ্বাস নিতে কষ্ট হয়। তাই কাসেম সবসময় তার সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার রাখে। ম্যাথিউ তার সাহায্য করে তার ওয়াইফ অ্যানার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। অ্যানা একজন পেশায় সায়েন্টিস্ট আর ম্যাথিউ একসময় ডাক্তার ছিল। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। এরপর ম্যাথিউ তার মেয়ে সারার সাথে দেখা করার জন্য তার রুমে যায়। এখানে আমরা দেখি সারা বাকি বাচ্চাদের মতো ছিল না, কারণ সারা জন্মের পর থেকে একটা জটিল রোগে আক্রান্ত। সে বাইরের সব মানুষের মতো শ্বাস নিতে পারে না, তাই সারার জন্য এখানে একটা বড় ক্যাপসুল রাখা হয়েছে এবং সারা সেই ক্যাপসুল থেকে বেশি বের হয় না। সেই ক্যাপসুলের মধ্যে এমন একটা সিস্টেম দেওয়া হয়েছে যেটা বাইরের বাতাসকে ফিল্টার করে ফেলে, যার ফলে সারা থেকে এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। তারপর ম্যাথিউ সারাকে সেই বক্সটা গিফট দেয়, যেটার মধ্যে সারা অনেক পারফিউম এবং একটা এসডি কার্ড পায়। সারা দ্রুত সেই এসডি কার্ডটিকে তার ভার্চুয়াল ডিভাইসে ঢুকিয়ে বিভিন্ন পাহাড় পর্বত এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পায়। আসলে সারা যেহেতু বাইরে বের হতে পারে না, তাই ম্যাথিউ কানাডার সুন্দর জায়গাগুলোর ভিডিও নিয়ে এসেছে। ম্যাথিউ অ্যানার রুমে গিয়ে বলে সে তাকে মিথ্যা বলে কানাডা গিয়েছিল। আসলে সে সারার চিকিৎসার জন্য কানাডা গিয়েছিল, কারণ সে জানতে পেরেছে কিছুদিন আগে কিছু গবেষক সারার রোগটির নতুন একটা চিকিৎসা খুঁজে পেয়েছে এবং ম্যাথিউ চাই তার মেয়ে সারা একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে এবং তাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব কানাডা যেতে হবে। কিন্তু অ্যানা এতে রেগে যায়। এখন এই নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে ম্যাথিউ রাগ করে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। এরপর আমরা দেখি সারা তার বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলছে। আসলে তারাও তার মতো এই রোগে আক্রান্ত, তাই তারা বোর না হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখে। সেখানে তাদের মধ্যে একজনের নাম চার্লেট এবং তার ক্রাশ যার নাম নই। এদিকে টিভি নিউজও বলা হচ্ছে আজ সকালবেলা ডেনমার্ক এবং সুইডেনে ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, আর এই ভূমিকম্পের ফলে সেখানে অর্ধেক শহর একদম ধ্বংস হয়ে গিয়েছে এবং হাজার হাজার মানুষ এতে মারা গিয়েছে। কিন্তু এরই মধ্যে তাদের শহর প্যারিসেও ভূমিকম্প এসে পড়ে এবং এতে পুরো শহরের কারেন্ট চলে যায়, যার ফলে সারার ক্যাপসুলটাও ব্যাটারি মোডে কনভার্ট হয়ে যায়। সারা ভয়ে তার বাবাকে কল করে, যার পরে ম্যাথিউ তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে সারার কাছে যেতে থাকে। কিন্তু রাস্তায় সে দেখতে পায় মানুষজন এদিক ওদিক দৌড়াচ্ছে, এমনকি পশু পাখিরাও দৌড়াচ্ছে। এখানে ম্যাথিউ কিছু বুঝতে পারে না, তবুও ম্যাথিউ সামনে যেতে থাকে। তখন হঠাৎ সে মাটির ভেতর থেকে অদ্ভুত এক ধোঁয়া বের হতে দেখে, আর সেই ধোঁয়ার ভেতর যে নিঃশ্বাস নিচ্ছে সে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। ম্যাথিউ কোনো মতে সেই বিষাক্ত ধোঁয়া থেকে বেঁচে দৌড়িয়ে তার পরিবারের কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে সেই ধোঁয়া পুরো শহরে ছড়িয়ে পড়েছে, এমনকি তাদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। সেই গ্যাস ধীরে ধীরে উপরের দিকে আসছে। তখন ম্যাথিউ আর অ্যানা সারাকে তার ক্যাপসুলে থাকতে বলে, কারণ সেখানে সে সুরক্ষিত থাকতে পারবে। অ্যানা তাকে বলে আমরা খুব দ্রুত ফিরে আসবো, তুমি নিজের খেয়াল রেখো, আর যে কোনো কিছু হয়ে যাক তুমি সেই ক্যাপসুল থেকে বাইরে বের হবে না। ম্যাথিউ অ্যানার সাথে বিল্ডিং এর সবচাইতে উপরের ফ্লোরে চলে যায়, যেখানে লুসিয়ান নামের এক দম্পতি থাকে। তারা দেখে পুরো শহর সেই বিষাক্ত গ্যাসে ঢেকে পড়েছে, কিন্তু সেই গ্যাস এখনো বিল্ডিং এর ছাদ পর্যন্ত পৌঁছায়নি। সেজন্য ম্যাথিউ তাদের সুরক্ষার জন্য প্রথমে কিছু কাপড় দিয়ে অ্যাপার্টমেন্টের বিভিন্ন জায়গার ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়, আর অ্যানা ওয়াকিটকির সাহায্যে তার মেয়ের সাথে যোগাযোগ করে। সারা তার মাকে বলে তার পুরো রুম ধোঁয়ায় ভরে গিয়েছে, কিন্তু ভালো খবর হচ্ছে সারা সেই ক্যাপসুলের মধ্যে নিরাপদ, তাই তাদের চিন্তা করার দরকার নেই। তারপর তারা সবাই বাইরের পরিস্থিতি দেখার জন্য বারান্দায় আসে, আর তারা সবাই দেখতে পায় সেই ধোঁয়ার কারণে পুরো শহরের কিছু দেখা যাচ্ছে না। এখন এইগুলো দেখে কলেট নামের মহিলাটি তার ছেলের জন্য চিন্তা করে, যে কিনা পাশের বিল্ডিং এ থাকে। তারা দুজন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ না তো তার কাছে কোনো কল যাচ্ছে, না তো তার কোনো খবর পাওয়া যাচ্ছে। এদিকে ক্যাপসুলটা যেহেতু ব্যাটারি দিয়ে চলছে, তাই সেটা একসময় বন্ধ হয়ে যাবে। অ্যানা তার মোবাইল অ্যাপের সাহায্যে দেখতে পাই সারার ক্যাপসুলটা আর মাত্র 10 ঘন্টা চলবে। অ্যানা সারাকে কল করে বলে আমরা 10 ঘন্টার আগেই তোমার ক্যাপসুলের ব্যাটারিটা চেঞ্জ করে দিব। অন্যদিকে ম্যাথিউ তাদের ঘরের মধ্যে একটা দূরবীন খুঁজে পাই। ম্যাথিউ তখন সেই দূরবীনটা নিয়ে বিল্ডিং এর ছাদে উঠে পড়ে, যেন সে দেখতে পারে তাদের আশেপাশের শহরগুলোর কি অবস্থা। ম্যাথিউ দূরবীন দিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। সে দেখে তাদের শহরের মতো বাকি শহরগুলো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দেখে মনে হচ্ছে আকাশের মেঘ নিচে নেমে এসেছে। তারপর ম্যাথিউ নিচে
নিচে নেমে আসে। এখানে অ্যানা তাকে বলে সে কি কোনো রেস্কিউ টিম দেখতে পেয়েছে। ম্যাথিউ বলে দূর দূরান্তে এমন কোনো রেস্কিউ টিম সে দেখতে পায়নি। এদিকে লুসিয়ান তার আলমারি থেকে একটা পুরাতন রেডিও বের করে, সেটাকে সে ঠিক করার চেষ্টা করে যেন তারা এই রেডিওর মাধ্যমে বাহিরের খবর জানতে পারে। তারপর ম্যাথিউ তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে নিচের পরিস্থিতি দেখতে যায়। সে দেখে ধোঁয়াগুলো তাদের অনেক কাছে চলে এসেছে। এদিকে সারার ব্যাটারিও শেষ হয়ে আসছে, তাই ম্যাথিউ থেকে যে করেই হোক সারার কাছে পৌঁছাতে হবে। ম্যাথিউ অ্যানাকে বলে সে নিঃশ্বাস বন্ধ রেখে তার কাছে যাবে, কিন্তু অ্যানা বলে একজন মানুষ এত সময় নিজের শ্বাস বন্ধ রাখতে পারবে না। তখন ম্যাথিউ থেকে মিস্টার বেলকাসেমের কথা মনে পড়ে যায়। সে সবসময় নিজের সাথে একটা অক্সিজেন সিলিন্ডার রাখতো। যেহেতু বেলকাসেমের ফ্ল্যাট তাদের নিচের ফ্লোরে, তাই সে খুব দ্রুত নিচে নেমে তার সিলিন্ডারটাকে খুঁজে বের করবে। তো প্ল্যান অনুযায়ী ম্যাথিউ নিজের নিঃশ্বাস আটকিয়ে মিস্টার বেলকাসেমের ফ্ল্যাটের বাইরে চলে আসে, কিন্তু তার ঘরের আশেপাশে সব বন্ধ ছিল। তাই ম্যাথিউ বাধ্য হয়ে জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে ভিতরে বেলকাসেমের লাশ দেখতে পায়। এরপর ম্যাথিউ ফাইনালি সেই অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায়। এরপর ম্যাথিউ সেই মাস্ককে নিজের মুখে লাগিয়ে সিলিন্ডারটাকে পিছনে ঝুলিয়ে ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় জিনিসগুলো নিতে থাকে। এরপর ম্যাথিউ তার মেয়ের কাছে পৌঁছে যায়, যে কিনা বাহিরের ধোঁয়া দেখে অনেক ভয় পেয়ে আছে। ম্যাথিউ তাকে কিছু খাবার দিয়ে যায়। এরপর সে ক্যাপসুলের ব্যাটারি বদলে দেয়। ম্যাথিউ উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাহিরের অবস্থা দেখার জন্য নিচে নেমে রাস্তায় হাঁটতে থাকে। সে দেখে পুরো শহর যেন একটা অন্ধকারে আটকে আছে। সে তার মেয়ের জন্য কিছু গাড়ি থেকে ব্যাটারি সংগ্রহ করছিল, কিন্তু এরই মধ্যে সে কিছু সোলজারদের দেখতে পায়। তারা প্রত্যেকে অক্সিজেন মাস্ক পরেছিল এবং তারা শহরের লোকদের বাঁচিয়ে দূরের একটা উঁচু পাহাড়ে নিয়ে যাচ্ছিল, যেখানে তারা বড় একটি ক্যাম্প তৈরি করেছে। সেখানে একজন নিরাপত্তা কর্মী ম্যাথিউকে বলে, তুমি এখানে কি করছো, আমাদের সাথে তাড়াতাড়ি চলো। ম্যাথিউ বলে না, সে চাইলেও সেখান থেকে যেতে পারবে না, কারণ তার পুরো পরিবার এখনো পাশের একটা বিল্ডিং এ আটকে পড়ে আছে। যার পরে সেই সোলজার ম্যাথিউকে একটা ভালো মাস্ক দেয়, কারণ তার মাস্কটাতে কস্টেপ লাগানো ছিল। ম্যাথিউ তখন তার ওয়াইফের জন্য আরো একটি মাস্ক খুঁজে, তখন সেই সোলজার তাকে আরো একটি মাস্ক দিয়ে চলে যায়। তারপর ম্যাথিউ আবার অ্যানার কাছে পৌঁছে যায়, আর সেখানে থাকা সবাইকে সেই শহরের অবস্থা সম্পর্কে বলে। সে অ্যানাকে বলে তুমি সারার সাথে দেখা করতে যাবে, যেখানে অ্যানা মানা করে দিয়ে বলে আমাদের কাছে অনেক কম অক্সিজেন আছে আর আমরা এটার বেশি প্রয়োজন ইউজ করব। ম্যাথিউ দরজার কাছে যায়, যেখানে সে বুঝতে পারে সে ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। যার পরে সে দরজায় একটা চিহ্ন এঁকে দেয়। এরপর সে অ্যানাকে বলে সে ধোঁয়া এখন তাদের ঘরে ঢুকে পড়েছে, আর এভাবেই চলতে থাকলে তারা খুব দ্রুত মারা যাবে, আর এখানে তাদের সাহায্য করার মতো কেউ নেই। রাতে সবাই ঘুমাতে চলে যায়, কিন্তু অ্যানা সারার জন্য চিন্তা করছিল। তার থেকে একদমই ঘুম আসছিল না, যার ফলে সে সারার সাথে দেখা করার কথা ভাবে। এখানে ম্যাথিউ থেকে আবার সেই স্বপ্নটা আসে, যে স্বপ্নটা সে বিমানে দেখেছিল। সে তার মেয়েকে সুন্দর একটা জায়গায় খেলাধুলা করতে দেখে। তারপর তার চোখ খুলে, কারণ সকাল হয়ে গিয়েছে। সে দেখে অ্যানা সে রেডিওটা ঠিক করে ফেলেছে, কিন্তু রেডিওর সব চ্যানেলগুলোতে একটা রেকর্ডিং বারবার রিপিট হচ্ছিল। ঠিক তখনই তার একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। অ্যানার ম্যাথিউ ছাদে এসে দেখে দূরের একটা বড় বিল্ডিং এ আগুন লেগেছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছে সে আগুনটা এই ধোঁয়ার কারণে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর তারা এবার সিদ্ধান্ত নেয় তারা সবাই সে পাহাড়ের উপরে থাকা ক্যাম্পে যাবে, কারণ রেস্কিউ টিম আস্তে আস্তে তারা মারা যেতে পারে। ওয়েল, এই বুদ্ধিটা খারাপ ছিল না, কিন্তু বড় বিপদ হলো সারা খোলা আকাশে শ্বাস নিতে পারে না, এবং সে কিভাবে বিষাক্ত গ্যাসের মধ্য দিয়ে সেখান পর্যন্ত পৌঁছাবে। সেখানে অ্যানা বলে যে সে যখন প্যারিসের একটা ল্যাবে কাজ করতো, তখন সে সেখানে একটা স্পেশাল স্যুট দেখেছিল, আর সেই স্যুট পরে সারা কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারবে। কিন্তু সেই ল্যাবটা প্যারিসের একদম মাঝখানে অবস্থিত। তারপর অ্যানার ম্যাথিউ সেই স্যুটকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এর আগে তারা সারার কাছে যায় এবং তাকে বলে যে তারা ওয়াকি টকি লুসিয়ানকে দিয়ে এসেছে, যদি তার কোনো কিছুর প্রয়োজন হয় সে যেন লুসিয়ানকে বলে। সারা তার মা বাবাকে বলে যে সম্ভব হলে তারা যেন নুইয়ের একটু খোঁজ নিয়ে আসে। তারপর তারা রাস্তায় নেমে সেই ল্যাবে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা নুইয়ের বাড়ির সামনে আসে, কিন্তু তারা দেখে সেই বাড়িতে কেউ নেই। তাই তারা আবার ল্যাবের দিকে যেতে থাকে, কিন্তু এক সময় প্রচুর ধোঁয়ার কারণে তারা একে অপরকে হারিয়ে ফেলে। অ্যানা চারিদিকে ম্যাথিউকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জায়গায় ম্যাথিউকে পায় না। এদিকে ম্যাথিউ ভুলে একটা খালে পড়ে যায়। ম্যাথিউ তারপর সেখান থেকে কোনো মতো উঠে তার ভেজা কাপড়গুলো চেঞ্জ করে একজন মৃত ব্যক্তির শুকনো কাপড় পরে নেয়। কিছুক্ষণ পর অ্যানা ম্যাথিউকে খুঁজে পায়। তারপর তারা দুজন ল্যাবের ভিতরে ঢুকে পড়ে, আর তারা ভেতরে অনেক ডেড বডি দেখতে পায়। সাথে একটা রুমে আগুন ধরেছিল, কিন্তু তারা এতে ভয় পায় না, বরং তারা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ তারা সেই স্যুটকে পায়। আর ফাইনালি তারা সেই স্যুটকে পেয়েও যায়। কিন্তু যখন তারা সেই স্যুটকে নিয়ে বের হচ্ছিল, তখন হঠাৎ সেই আগুনের কারণে সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। আর এতে অ্যানার কোনো ক্ষতি না হলেও ম্যাথিউর পায়ে আগুন লেগে যায়। অ্যানা কোনো মতে আগুনটা নিভিয়ে দেয়, কিন্তু ম্যাথিউ থেকে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আসলে সেই বিস্ফোরণের ফলে ম্যাথিউর অক্সিজেন সিলিন্ডারের পাইপটি পুরো 2 ভাগ হয়ে যায়, ফলে তার কাছে অক্সিজেন পৌঁছাচ্ছিল না। তাই অ্যানা তার অক্সিজেন ম্যাথিউর সঙ্গে শেয়ার করে এবং তারা কোনো মতে
মতে সেই ল্যাবের উপরের ফ্লোরে চলে যায়। তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা বুঝতে পারে তাদের অক্সিজেন সিলিন্ডারে বেশি অক্সিজেন নেই। তাদের দুইজনের মধ্যে একজনই এখান থেকে বের হতে পারবে। তো একজন দায়িত্বশীল পুরুষ হওয়ার কারণে ম্যাথিউ অ্যানাকে ফিরে যেতে বলে, আর সে অন্য কোনো রাস্তা দিয়ে চলে যাবে। অ্যানা প্রথমে রাজি না হলেও পরে সে সারার জন্য রাজি হয়ে যায়। এরপর অ্যানা ম্যাথিউকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অ্যানা তার সাথে একটা সুটকেস করে সারার জন্য সেই সুটকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তার ঘর পর্যন্ত পৌঁছানোর আগেই তার অক্সিজেন শেষ হয়ে যায়। অ্যানা কোনো মতে তার শ্বাস আটকিয়ে লুসিয়ানদের ফ্লাইটে চলে আসে, কিন্তু সেই ফ্লাইটে এসে যখন সুটকেস খুলে তখন সে আকাশ থেকে পড়ে। সে দেখতে পায় ল্যাবের মধ্যে হয় সেই বিস্ফোরণের ফলে সেই স্যুটটি পুরো নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের এত কষ্ট সব বেকার হয়ে গিয়েছে। অন্যদিকে ম্যাথিউ বিল্ডিং এর ছাদ ধরে সামনে যেতে থাকে। সে একটা রশি পায় যেটার সাহায্যে সে অন্য বিল্ডিং এ যেতে থাকে। একসময় সে কিছু জিনিসপত্র এবং রক্তের দাগ দেখতে পায়। সে রক্তের দাগ ধরে সামনে গিয়ে একটা অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায় এবং এর সাথে সেখানে অনেক খাবার পানীয় ছিল, হয়তো এখানে কোনো মানুষ আশ্রয় নিয়েছিল। ম্যাথিউ সেই সিলিন্ডারটাকে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু তখন সেখানে একজন পুলিশ অফিসার এসে যায়, যেখানে তার সাথীকে মেরে ফেলেছে। সে চালাকের সাথে ম্যাথিউকে মারার চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ গুলি চালানোর আগে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যার পরে সেই অফিসারটি মাস্ক না পরে থাকার কারণে মারা যায়। অন্যদিকে অ্যানা তার মেয়ের সাথে ওয়াকিটকিতে কথা বলতে থাকে, কিন্তু তখনই অ্যানা দেখতে পায় সারার ক্যাপসুলের ব্যাটারি প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু সে এখন সারার কাছে গিয়ে ব্যাটারি চেঞ্জ করতে পারবে না, কারণ তার থেকে অক্সিজেন নেই। তবে যা কিছু হয়ে যাক, অ্যানা তো একজন মা, আর একজন মা তার সন্তানকে এভাবে বিপদে ফেলে রাখতে পারে না। তাই অ্যানা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে অক্সিজেন ছাড়াই সারার কাছে পৌঁছে যায় এবং তার ব্যাটারি চেঞ্জ করতে থাকে। সারা তার মায়ের জন্য টেনশন করতে থাকে, কারণ তার কাছে কোনো অক্সিজেন মাস্ক নেই। এদিকে অ্যানা ব্যাটারি চেঞ্জ করে দৌড় মেরে উপর উঠে পড়ে। কিছুক্ষণ পর সারার কাছে ম্যাথিউ এসে যায়। সারা ম্যাথিউকে তার মায়ের কাছে তাড়াতাড়ি যেতে বলে, কারণ অ্যানা মাস্ক ছাড়াই নিচে নেমে এসেছে। এটা শুনে ম্যাথিউ ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে উপর উঠতে থাকে। সে সিঁড়িতে অ্যানাকে পড়ে থাকতে দেখে। সে তার কাছে গিয়ে বুঝতে পারে অ্যানা আর পৃথিবীতে নেই, অর্থাৎ সে অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। ম্যাথিউ এতে প্রচন্ড কষ্ট পায় এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। তার ওয়াইফ অবশেষে তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে, আর এটা দেখে প্রমাণ হয় মা বাবা সন্তানদের জন্য সবকিছু করতে পারে। এদিকে সারা ম্যাথিউর কাছে তার মায়ের খবর জানতে চাই, তখন ম্যাথিউ বলে তার মা এখন পৃথিবীতে বেঁচে নেই। আর এটা শুনে সারাও প্রচন্ড ভেঙে পড়ে। তখন হঠাৎ শহরে আরো একটি ভূমিকম্প হয়, যার ফলে সে ধোঁয়াগুলো আরো দ্রুত উপর উঠতে থাকে। তখন ম্যাথিউ সিদ্ধান্ত নেয় সে সারার জন্য আরো একটি স্যুটের ব্যবস্থা করবে এবং সে লুসিয়ানদের বলে সে তাদের জন্য খুঁজে খুঁজে অক্সিজেন সিলিন্ডার আনবে। কিন্তু লুসিয়ান তাকে এরকম করতে মানা করে। সে শুধু তার মেয়ে সারার জন্য আনতে বলে, কারণ সে বলে এমনিতেও তারা অনেক বছর সুখে শান্তিতে জীবন কাটিয়েছে, আর তারা যেহেতু জীবনের সমস্ত সুখ পেয়ে গিয়েছে, এখন তারা দুজন একসাথে মরতে চায়। সে বলে তুমি শুধু তোমার মেয়েকে বাঁচাও, আমাদেরকে নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না। তারপর ম্যাথিউ দেরি করা ছাড়াই সেই স্যুটকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লুসিয়ান আর তার ওয়াইফ কলেট শুয়ে তাদের সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। তারা দুইজন সেই যৌবনের আনন্দের মুহূর্তগুলো ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেলে, আর ধীরে ধীরে সে ধোঁয়া তাদের বারান্দার মাধ্যমে পুরো ঘরে ভরে যায়। অন্যদিকে ম্যাথিউ আরো একটা স্যুট পেয়ে যায় এবং সে একটা বাইক নিয়ে তাড়াতাড়ি তার মেয়ের কাছে পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু সে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং এতে সে তার মাথায় অনেক আঘাত পায়। তখনই সে দুজন বাচ্চাকে তার দিকে আসতে দেখে, আর এটা অন্য কেউ নয় বরং সারা এবং তার বন্ধু নুই। সারা তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে এই বিষাক্ত ধোঁয়া তাদের শরীরে কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ সারা যে রোগে আক্রান্ত, সে রোগে আক্রান্ত কোনো ব্যক্তির শরীরের ভেতর এই ধোঁয়া কোনো প্রভাব ফেলতে পারে না, আর এটা তাকে নুই জানিয়েছে। এগুলো শুনে ম্যাথিউ খুব খুশি হয়ে যায়, কারণ তার মেয়ে এখন বাহিরের দুনিয়ায় ঘুরতে পারবে। এর অনেকদিন পর আমরা ম্যাথিউকে দেখতে পাই। ম্যাথিউ এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। এখন সারা সেই ক্যাপসুলটিতে তার পরিবর্তে তার বাবা থাকে, অর্থাৎ এখন সবকিছু উল্টো হয়ে গিয়েছে। এদিকে সারা তার বাকি বন্ধুদের সাথে বাহিরের দুনিয়ায় ঘুরে বেড়ায়, আর এটাই ম্যাথিউ স্বপ্নে দেখেছিল। এর কিছুদিন পর আমরা দেখতে পাই ধীরে ধীরে সেই বিষাক্ত ধোঁয়া কমে যাচ্ছে, আর যারা পাহাড়ের ক্যাম্পে আশ্রয় নিয়েছিল তারা এখন আবার তাদের বাড়িতে ফিরে আসতে শুরু করে। আর এই দৃশ্য দেখিয়ে মুভি এখানেই শেষ হয়। ভিডিওটা যদি ভালো লাগে কমপক্ষে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।